আমরা গতকাল এই স্লাইডে ছিলাম ফ্যাটিক কার্ভ। কার্ভটাকে বলা হয় এসএন কার্ভ। এস মানে হচ্ছে স্ট্রেস আর এন মানে হচ্ছে নাম্বার অফ সাইকেল। এসএন কার্ভ এসএন কার্ভে তোমার ফেরাস মেটালে একটা হরিজন্টাল লাইন থাকে যেটাকে বলা হয় ফ্যাটিক লিমিট। ফ্যাটিক লিমিটের ডেফিনেশনটা হচ্ছে যে ফ্যাটিক লিমিটে যে স্ট্রেস ভ্যালুটা ইন্ডিকেট করে এটার জন্যই এটা হচ্ছে তার ডিজাইন লিমিট। যেমন টেনসাইল টেস্টে ইল্ড স্ট্রেসটা তার ডিজাইন লিমিট, এখানেও এটা তার ডিজাইন লিমিট। তার মানে এর নিচে আমি যদি কোনো লোড দেই এটা অনন্তকাল কোনো ফেইলিয়ার হবে না, অনন্তকাল এটা চলতে থাকবে। মিনিংটা হচ্ছে তাই যে স্ট্রেস ভ্যালুর নিচে কোনো লোড দিলে, স্ট্রেস দিলে মেটালিক অবজেক্টটা কোনোদিন ফেল করবে না থিওরিটিক্যালি। সেই স্ট্রেস ভ্যালুটাকে বলা হয় ফ্যাটিক লিমিট, অথবা ওর আরেকটা নাম আছে এন্ডিউরেন্স লিমিট, সহ্য ক্ষমতা। নন ফেরাস মেটালের ক্ষেত্রে কোনো ফ্যাটিক লিমিট থাকে না, সেটা এরকম একটা স্ট্রেট লাইন। যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। Non-ferrous metals such as aluminium, magnesium do not possess a fatigue limit. তার কোনো ফ্যাটিক লিমিট থাকে না। এই ক্ষেত্রে তাহলে ডিজাইন লিমিট কি হয় নন ফেরাসের জন্য? নন ফেরাসের জন্য এই কার্ভটা ড্র করে বলে দেওয়া হয় যে এটা হচ্ছে 10⁻³ সাইকেলে যে ভাঙবে যদি আমরা এই স্ট্রেস লেভেল দেই, এই পরিমাণ স্ট্রেস যদি আমরা দেই তাহলে ওইটা 10⁻³ সাইকেলে যে এটা কি হয়ে যাবে, ফেল করে যাবে। তো এখন আমার যদি কোনো অবজেক্ট তার লাইফ হয় 10⁻³ সাইকেল, তাহলে আমরা করব কি, আমরা এর থেকে আর একটু নিচের লোড দেব। সো এই নিচে যদি লোড দেই তাহলে সেটার এই কার্ভ অনুযায়ী লাইফ হচ্ছে 10⁻⁴ এর কাছাকাছি বা 3.5। তো এটাকে আমরা যদি 10⁻³ পর্যন্ত যে স্টপ করিয়ে দেয় তাহলে এটা ফেল হলো না। সো এইভাবেই এটা ডিজাইন লিমিটটা ঠিক করা হয়। আর ম্যাক্রোস্ট্রাকচারটাকে কেমন হয়, ফেইলিওর হয়ে যাওয়ার পরে ম্যাক্রোস্ট্রাকচারটা এই জায়গাটা স্মুথ সারফেস হয় আর নিচেরটা পুরোপুরি মেকানিক্যাল ফেইলিওর, ফলে এটা ব্রিটল ফ্র্যাকচার বলা হয়, রাফ ফ্র্যাকচার। করেশনের ক্ষেত্রে, করেশন ফ্যাটিকের ক্ষেত্রে উপরেরটা স্মুথ সারফেস হয় না, উপরেরটা করেশন প্রোডাক্ট দিয়ে ঢাকা থাকে আর নিচেরটা হুবহু একই রকম হয়। বোথ আর আইডেন্টিক্যাল মেকানিক্যাল ফেইলিওর, ব্রিটল ফ্র্যাকচার, রাফ সারফেস। আর উপরেরটার ভিতরে একটু পার্থক্য থাকে, এখানে রাবিং অ্যাকশন হয় বলে এটা স্মুথ, আর এখানে রাবিং অ্যাকশন হয় না বলে এখানে করেশন প্রোডাক্ট থাকে। মেকানিজম অফ করেশন ফ্যাটিক বলা হচ্ছে মেকানিজমটা কিছুটা আনক্লিয়ার। আমরা কিছু কিছু অনুমান করি কিন্তু আবার তার ব্যতিক্রমও দেখা যায়, সেই জন্য আমাদের অনুমান সাপোর্টেড না, সায়েন্টিফিক্যালি সাপোর্টেড না, সেই জন্য বলছে আনক্লিয়ার। তবে দুটা ক্লু দেওয়া হয়েছে। সেই ক্লুটা কি, করেশন ফ্যাটিক যেখানে হয় ফেরাস মেটালে যদি করেশন ফ্যাটিক হয় তার কার্ভটা এমনি আমরা ফেরাস মেটালের ফ্যাটিক কার্ভ হয় এরকম, যার একটা ফ্যাটিক লিমিট থাকে। আর ফেরাস মেটালের যদি করেশন ফ্যাটিক হয় তাহলে তার কার্ভটা এরকম না হয়ে হয়ে যায় নন ফেরাস মেটালের কার্ভের মতো এরকম, এসএন কার্ভ। সো এই আমার কার্ভটা পাওয়ার কথা ছিল, যেহেতু ফেরাস মেটাল এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমি সেইটা কার্ভটা যদি এরকম পাই, সো এটা একটা ইন্ডিকেশন যে তাহলে এখানে করেশন ফ্যাটিক হচ্ছে। So fatigue curve of ferrous materials resemble those of non-ferrous metal. Non-ferrous metal-এর মতো হয়ে যায় এটা। আমরা বুঝতে পারবো, আমরা তখন বলবো এখানে করেশন ফ্যাটিক আছে। আর আরেকটা কি,
corrosion fatigue seems to be most prevalent in medium that produce pitting attack. Pitting attack যে সমস্ত এনভায়রনমেন্টে হয় সেই সমস্ত এনভায়রনমেন্টে যখন ফেলিয়ার হয় এবং এট দ্য সেম টাইম এসএন কাপ ড্রপল এসএন কাপ নন ফ্ল্যাশের মতো হয় তখন আমরা নিশ্চিত হই যে ওইটা করোশন ফ্যাটিক হয়েছে। এবং যেটা বলা হয়েছিল যে এটা একটা স্ট্রেস করোশন ক্র্যাকিং এর একটা টাইপ। সো অবজেক্টটা এরকম আছে। সো এইদিকে তোমার কি আছে, এইদিকে টেনসাইল লোড আছে এবং ক্র্যাকটা এইভাবে ডেভেলপ করার জন্য শুরুতে কি হয়, একটা পিট ডেভেলপ হয়। টেনসাইল লোড আছে এরকম, শুরুতে একটা পিট ডেভেলপ হয়। এই পিটটা তারপরে আস্তে আস্তে সামনের দিকে সো তাহলে পিট যেহেতু ডেভেলপ হয়েছে তাহলে এই এনভায়রনমেন্টটা পিটিং এর সহায়ক ছিল। তাই বলেছে corrosion fatigue seems to be most prevalent in medium that produce pitting attack. সো এই দুইটা ক্লু দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে মেকানিজম আনক্লিয়ার, তারপরে বলা হয়েছে যে আমরা কিছুটা নিশ্চিত হতে পারি যদি এরকম দুইটা ক্লু পাই। above two facts confirm corrosion fatigue. এই দুটো যদি দেখি যে এনভায়রনমেন্টটা পিটিং এর সহায়ক একটা এনভায়রনমেন্ট ছিল এবং যদি দেখি যে ফেরাস মেটালের এসএন কাপটা নন ফেরাস মেটালের মতো হয়েছে তখন আমরা বলি যে ওখানে করোশন ফ্যাটিকের মাধ্যমে ফেলিয়ারটা হয়েছে। পিট প্রথমে তৈরি হয় এবং সেটাই স্ট্রেস রেইজার হিসেবে কাজ করে এন্ড ক্র্যাক ইনিশিয়েট করবে। ওই কথাটা আবার বলা আছে, ফ্যাটিক কার্ভ অফ এ ফেরাস মেটাল রিজেম্বল উইথ নন ফেরাস মেটাল। এবং কি হয়, শেষ যে ফেলিওর শুরু হচ্ছে একটা পিট দিয়ে, এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং ফাইনাল ফেলিওরটা হয় হঠাৎ করে ভেঙে যায়, সেটা বলা হয় ফাইনাল স্টেজ অফ corrosion fatigue is identical to ordinary fatigue. এটা কি, এটা এই যে দেখানো আছে ফাইনাল ফেলিওর কোনটুকু, ফাইনাল ফেলিওর হচ্ছে এইটুকু। শুরু হয়েছিল পিটিং দিয়ে, পিটিংটা আস্তে আস্তে বাড়তে 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 এই পর্যন্ত এসছে ফাইনাল ফেলিওরটা এইটা হচ্ছে, যেটা হুবহু এই ফ্যাটিক ফেলিওরের আইডেন্টিক্যাল brittle fracture. বলছে ফাইনাল স্টেজ অফ corrosion fatigue is identical to ordinary fatigue হচ্ছে এটার মতো। and final fracture is purely mechanical. এটা হঠাৎ করে একবারই ভেঙে গেছে, অর্থাৎ corrosion এখানে হয়নি, ইলেকট্রোকেমিক্যাল কোনো রিঅ্যাকশন নাই, সো পিওরলি মেকানিক্যাল। সো আমাদের corrosion fatigue শেষ। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এটা একটু লেস ইম্পর্টেন্ট, সেজন্য এখানে অল্প স্লাইড দেখানো হচ্ছে, তবুও একটু পরে লাগবে। হাইড্রোজেন ড্যামেজ, আমার 8টা টাইপের ভিতরে হাইড্রোজেন ড্যামেজ নাই, কারণ এই ড্যামেজটা বলা হচ্ছে মেকানিক্যাল ড্যামেজ। এটা নিয়ে বিতর্ক আছে। এক গ্রুপ বলে যে যেহেতু এটা মেকানিক্যাল ড্যামেজ, মেকানিক্যাল ফেলিওর, অতএব এটা করোশনের ভিতরে 8টা টাইপের ভিতরে রাখা যাবে না, বা এটাকে মিলিয়ে 9টা টাইপ করা যাবে না। আরেক গ্রুপ বলে যে না, এটা যেহেতু এক ধরনের ড্যামেজ, এটাকে ওর ভিতরে রাখা যাবে। সো এই বিতর্কে আছে, আমরা ওই বিতর্কে যাব না, আমরা হাইড্রোজেন ড্যামেজটা সম্পর্কে আমরা জানবো। occur in presence of or, এখানে একটা or আছে, or interaction with hydrogen. হাইড্রোজেন প্রেজেন্স থাকলে এই মেকানিক্যাল ড্যামেজটা হয়, অথবা মেটালের সাথে হাইড্রোজেনের ইন্টারাকশনের মাধ্যমে হাইড্রোজেন ড্যামেজটা হয়। 4 ধরনের হাইড্রোজেন ড্যামেজের কথা বলা আছে: হাইড্রোজেন ব্লিস্টারিং, হাইড্রোজেন এমবেটলমেন্ট, ডিকার্বুরেশন আর হাইড্রোজেন অ্যাটাক। আমরা পড়বো হচ্ছে প্রথম দুইটা, হাইড্রোজেন ব্লিস্টারিং আর হাইড্রোজেন এমবেটলমেন্ট। এই দুইটাকেও আবার নিয়েও বিতর্ক আছে। কেউ কেউ বলে এই দুটোকে আলাদা করার কোনো দরকার নেই, এই দুটো এক, সেম অর সিমিলার, হুবহু এক না হলেও আমরা সিমিলার বলতে পারি। কেউ বলে না, দুটোকে আলাদা রাখাই ভালো। যা হোক, ওই বিতর্ক আমরা যাব না, আমরা আলাদা আলাদা ভাবে হাইড্রোজেন ব্লিস্টারিংটা কি, হাইড্রোজেন এমবেটলমেন্টটা কি সেটা দেখব। ফার্স্টে আসছি হাইড্রোজেন ব্লিস্টারিং। ইম্পর্টেন্ট একটা
ফিনোমেনা এবং মেকানিক্যাল ফেলিওর হয়। এই লেখা দেখানোর আগে আমি একটা ছবিতে যাই। ছবিটা হচ্ছে ছবিটা বলার আগে গতকালকের ক্লাসের ওই কথাটা আবার বলি, রিপিট করি। ওই কথাটা ছিল যে স্ট্রেস করেশন ক্র্যাকিং এর মিনিমাইজেশনের জন্য বলা হচ্ছিল যে ক্যাথোডিক প্রোটেকশন। স্ট্রেস করেশন ক্র্যাকিং এর মিনিমাইজেশনের জন্য বলা হচ্ছিল যে ক্যাথোডিক প্রোটেকশন দেওয়া হয়। ক্যাথোডিক প্রোটেকশন দেওয়া হয় ফর কি স্ট্রেস করেশন ক্র্যাকিং প্রিভেনশনের জন্য। তখন কি বলা হয়েছিল, তোমাকে এনশিওর হতে হবে যে ওইটা স্ট্রেস করেশন ক্র্যাকিং, ওটা হাইড্রোজেন ব্লিস্টারিং না। তার মানে আমি যদি হাইড্রোজেন ব্লিস্টারিং এ আমি যদি ক্যাথোডিক প্রোটেকশন দেই, ক্যাথোডিক প্রোটেকশনটা দেই হাইড্রোজেন ব্লিস্টারিং এ, তাহলে আমার হবে কি করেশন বেড়ে। সেইটা আজকে আমরা দেখবো কেন এরকম কথা বলা হচ্ছে। সো never cathodic protection is applied to hydrogen blistering, but cathodic protection may be applied to stress corrosion cracking to decrease the corrosion rate. এখানে একটু ক্যাথোডিক প্রোটেকশনটা একটু বলা লাগবে, বুঝতে হবে, যদি আমরা পরে যেয়ে ভালো করে বুঝবো। ক্যাথোডিক প্রোটেকশন হচ্ছে কি? ক্যাথোডিক প্রোটেকশন হচ্ছে আমরা সেই ড্রাই সেল ব্যাটারির ওই কনসেপ্টে যাই। ড্রাই সেল ব্যাটারিটা কেমন ছিল আমি ছোট করে এখানে আঁকবো। ড্রাই সেল ব্যাটারিতে কনসেপ্টটা কি ছিল, যে এরকম একটা কন্টেইনার ছিল যেটা জিঙ্কের, মাঝখানে ছিল একটা কার্বন, যেটা হচ্ছে কার্বন, যেটাকে বলা হচ্ছিল এটা ছিল ক্যাথোড প্লাস, আর এটা ছিল অ্যানোড মাইনাস। হয় কি অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, জিঙ্ক হচ্ছে অ্যানোড। অ্যানোডটা ক্ষয় হয়ে যায়। জিঙ্ক ক্ষয় হয় কিভাবে? জিঙ্ক আয়ন হয় আর ইলেকট্রন ছেড়ে দেয়। আর ক্যাথোডের রিডাকশন কি? এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন, অক্সিডেশন। অ্যানোডে অক্সিডেশন হয় আর ক্যাথোডে কি হয়? রিডাকশন রিঅ্যাকশন। সেটা কি ক্যাথোডে রিডাকশন রিঅ্যাকশন কিভাবে হয়? যে এখানে কোনো একটা সলিউশন ছিল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, যে কোনো একটা সলিউশন ছিল। সো নেগেটিভ যে এলিমেন্টটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি বলি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস, সেটা এখানে চলে যায়, আর এই ইলেকট্রনটা বাইরের যখন একটা কানেকশন দেওয়া হয়, সো এই যে ইলেকট্রনটা হচ্ছে, সেই ইলেকট্রনটা কি হয় এদিকে এখানে চলে আসে। সো এখানে এসে ইলেকট্রনটা সারপ্লাস থেকে যায়। সারপ্লাস থাকলে এখানকার পজিটিভ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আয়ন। সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকলে, অ্যামোনিয়াম যেটা হাইড্রোক্সাইড না অ্যামোনিয়াম বলা হয়েছিল, অ্যামোনিয়ামটা একটা পজিটিভ, ওটা ইলেকট্রন আছে, তো অ্যামোনিয়ামটা এর কাছে আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে এখানে যে ক্যাথোডিক রিডাকশনটা হয়, অ্যামোনিয়াম যোগ ওই ইলেকট্রনটা নিয়ে অ্যামোনিয়া, নিউট্রাল অ্যামোনিয়া হয়ে যায়। তোমরা বলছিলে অ্যামোনিয়া হয়, ঠিক আছে। So this is the reduction reaction at cathode. So cathode reduction reaction হয় আর অ্যানোডে অক্সিডেশন হয়। অ্যানোডে অক্সিডেশন হয় বলে অ্যানোড ক্ষয় হয়ে যায়। তো আমরা ক্যাথোডিক প্রোটেকশন যেখানে দেই, সেটা হচ্ছে যে এইটা একটা ট্যাঙ্ক, এটা একটা ট্যাঙ্ক। এখানে একটু ফুলানো দেখানো হচ্ছে, ঠিক আছে, তুমি এটাকে স্ট্রেট মনে করে নাও যে একটা ট্যাঙ্কের থিকনেস হচ্ছে এটা। তার মানে সিলিন্ড্রিক্যাল একটা ট্যাঙ্কটা এরকম আছে, আর এই মেটালটা হচ্ছে এই। সো এটা ওইদিকে যাচ্ছে, ডান দিকে আর আমি জায়গা পাচ্ছি না, সো আমি এরকম দেখাবো। সো ওইদিকে চলে। সো এই ট্যাঙ্কের মেটালিক একটা ট্যাঙ্ক, যার থিকনেস হচ্ছে এতটুকু। সো থিকনেস এতটুকু। এই ট্যাঙ্কের ভিতরে কি রাখা হয়েছে? অ্যাসিড রাখা হয়েছে। এই
এটাকে কি আকাশি কালার যেটা, দিস ইজ দ্য অ্যাসিড, এখানে অ্যাসিড রাখা হয়েছে। যেহেতু অ্যাসিড রাখা হয়েছে ট্যাঙ্কটা ক্ষয় হয়ে যায়, ক্ষয় যেটা না হয়ে যায় এটাকে ক্যাথোডিক প্রোটেকশনে দেওয়া হয়েছে। ক্যাথোডিক প্রোটেকশনে দেওয়ার মানে কি, ক্যাথোডটা কি হয়েছে আমি আগে দেখলাম কি, ক্যাথোড, ক্যাথোড মানে হচ্ছে কি যেখানে ইলেকট্রন সারপ্লাস থাকে, এই যে কার্বন, এখানে ইলেকট্রন সারপ্লাস, দ্যাট ইজ দ্য ক্যাথোড। ক্যাথোডিক প্রোটেকশন মানে হচ্ছে যে আমরা এখানে ইলেকট্রন সারপ্লাস দেবো, মানে একটা ব্যাটারি নেবো আমরা, ব্যাটারি নিয়ে, ব্যাটারির ছোট এটা বড় এটা, এই ব্যাটারির ছোটটা মানে হচ্ছে ইলেকট্রন বেশি, এই ছোট প্রান্তটা এই মেটালের সঙ্গে কানেক্ট করবে, এই মেটালের সঙ্গে কানেক্ট করবে, কানেক্ট করলে কি হবে, আর বড় প্রান্তটা মাটিতে কানেক্ট করবে, তাহলে এখানে ইলেকট্রন আছে অনেক, সো ইলেকট্রনটা কোথায় আসবে, মেটালের কাছে আসবে, মেটালের কাছে আসবে। যেখানে ইলেকট্রন আছে আমরা ড্রাইসোল ব্যাটারি থেকে দেখলাম ইলেকট্রন যায় কোথায়, কার্বনে যায়, সেখানে কি হয়, রিডাকশন। তাহলে আমি যদি ইলেকট্রনকে সাপ্লাই দেই, এই মেটালটা ক্ষয় হয়ে যাবে তখন যদি সে অক্সিডেশন হয়। অক্সিডেশন হওয়া মানে কি, মেটাল হয়ে যাবে মেটাল প্লাস যোগ ইলেকট্রন, ইলেকট্রন সে ছেড়ে দিবে। আর আমরা করছি কি, ছেড়ে দেওয়া তো দূরের কথা, আমরা তাকে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছি, যেমন ওখানে কার্বন বান্ডকে ইলেকট্রন সাপ্লাই দিয়েছিলাম। সো এই মেটালটাকে ইলেকট্রন সাপ্লাই দিয়ে এটাকে আমরা ক্যাথোড বানিয়ে দিচ্ছি, ক্যাথোড বানিয়ে দিলে সে আর এই রিঅ্যাকশনটা হতে পারবে, সো সে অক্সিডেশন থেকে সেভ হবে। এরকম সেই এই মেটালটা কি করা হয়েছিল, একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা ট্যাঙ্ক, যার ভিতরে অ্যাসিড রাখা হয়েছে, এবং অ্যাসিডে যাতে মেটালটা পরেশান না হয় সেজন্য তাকে ক্যাথোডিক প্রোটেকশন দেওয়া আছে। ক্যাথোডিক প্রোটেকশন মানে একটা ব্যাটারি বা রেকটিফায়ার বলা হয়, রেকটিফায়ারের নেগেটিভ এন্ডটা মেটালের সাথে কানেক্ট করে দেওয়া হয়, আর পজিটিভ এন্ডটা আর্থের সাথে কানেক্ট করে দেওয়া হয়। সো নেগেটিভ এন্ডে ইলেকট্রন চলে আসে মেটাল, সো আর অক্সিডেশন হবে না, এখানে রিডাকশন। এখন দেখো যেটা হচ্ছে, এখানে যেহেতু অ্যাসিড আছে, যে অ্যাসিডই থাকুক না কেন, ধরে নিলাম HCl আছে, HCl কি হবে, ভেঙে যাবে, ভেঙে যে কি হবে, হাইড্রোজেন আয়ন হবে প্লাস ক্লোরিন আয়ন। তো এই যে হাইড্রোজেন আয়ন যেটা হচ্ছে, হাইড্রোজেন আয়ন হচ্ছে, সেটা দেখানো হচ্ছে যে এর ভিতরে থাকবে। আর আমি মেটালটাকে কি করেছি, আমি ক্যাথোডিক প্রোটেকশন দিয়েছি, দ্যাট ইজ ইলেকট্রন সাপ্লাই দিয়েছি। সো ইলেকট্রনটা ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আর ভিতরে হচ্ছে হাইড্রোজেন আয়ন পজিটিভ। সো কি হচ্ছে দেখো, এখানে খেয়াল করো, এই পজিটিভ আয়ন এই আর ইলেকট্রন, যেহেতু মেটালটা কন্ডাক্টর, ইলেকট্রনটা কন্ডাক্টরের ভিতর দিয়ে এখানে আসছে, এসে কি রিঅ্যাকশনটা হচ্ছে, এইচ হচ্ছে, এইচ প্লাস প্লাস ইলেকট্রন মিলে ন্যাসেন্ট হাইড্রোজেন হচ্ছে। এটা আবার এই ছবিতে ভালো করে বোঝানো হচ্ছে, এর ইনার সাইডটা আমি ধরে, এই ইনার সাইডটা হচ্ছে এ প্রাইম, আর আউটার সাইডটা ধরি বি প্রাইম, সেটাকে দেখানো হচ্ছে, ওর ইনার সাইডটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে ইনার সাইড, আর আউটার সাইডটা হচ্ছে এই যে বি, এটাকে বি প্রাইম। সো তোমার হাইড্রোজেন প্লাস তৈরি হচ্ছে ইনার সাইডে, সো হাইড্রোজেন প্লাস তৈরি হচ্ছে ইনার সাইড, এই ইনার সাইড, এই হাইড্রোজেন প্লাস আর এই ইলেকট্রন নিয়ে তৈরি হলো কি, ন্যাসেন্ট হাইড্রোজেন এইচ, এটাও ইনার সাইড হলো। আর একটা হাইড্রোজেন প্লাস আর ওই ইলেকট্রন নিয়ে আর একটা ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি হলো। সো দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন কি হলো, মিলে হাইড্রোজেন মলিকুল হলো, H2 হাইড্রোজেন মলিকুল হলো। দিস ইজ এ গ্যাস, গ্যাসটা কি হবে, উপর দিয়ে চলে যাবে। সো এই যে এখানে দেখানো হচ্ছে দুটো হাইড্রোজেন আয়ন কি হলো, ন্যাসেন্ট হাইড্রোজেন হলো, ন্যাসেন্ট হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস হলো, এই গ্যাসটা কি হবে, এখান দিয়ে বেরিয়ে চলে যাবে। সো ভিতর থেকে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যেতে থাকে, সো এখানেও এই হাইড্রোজেন গ্যাস এটা ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। এখন এই যে অ্যাটমিক হাইড্রোজেন মেটালের ভিতর দিয়ে পাস করতে পারে, কিছু হাইড্রোজেন, মেটালিক হাইড্রোজেন অ্যাটমিক হাইড্রোজেন মলিকুল হয়ে গ্যাস হয়ে ভিতর দিয়ে বেরিয়ে যাবে, আর কিছু অ্যাটমিক হাইড্রোজেন মেটালের ভিতর দিয়ে পাঁচ করে কি হচ্ছে, পুরো বাইরে চলে আসছে, বাইরে চলে এসে ঠিক একইভাবে ভিতরে যেমন দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে হাইড্রোজেন মলিকুল হলো, ঠিক তেমনি বাহিরে দুটো হাইড্রোজেন অ্যাটম আসবে, এসে দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে
আবার হাইড্রোজেন গ্যাস হয়ে আবার বাহির দিক দিয়েও বেরিয়ে যাবে। তার মানে এখানেও সেটা দেখানো হচ্ছে, বাইরে দুটো আসছে, এসে দুটো অ্যাটমিক হাইড্রোজেন এসে বাইরে হাইড্রোজেন মলিকুল হয়ে গ্যাসে এখান দিয়েও সে বেরিয়ে। সো হাইড্রোজেন গ্যাস কি হচ্ছে, ওই ট্যাঙ্কের বাহির দিয়েও বেরোচ্ছে, ভিতর দিয়েও বেরোচ্ছে। এখন বাহির দিয়ে যেগুলো বেরিয়ে যাবে, ওই স্টিলটাতে যে ট্যাঙ্কটা আমরা রেখেছি, ওই স্টিলটাতে যদি কোনো ডিফেক্ট থাকে, ডিফেক্টটা হচ্ছে ভয়েড, যেটা এখানে দেখানো হচ্ছে। এখানে একটা ভয়েড ছিল স্টিলটাতে, এই যে এখানেও দেখা যাচ্ছে ভয়েড ছিল। এই চিত্রটাতে বোঝানো একটা সহজ এই চিত্র। ভয়েড যদি থাকে তাহলে যে হাইড্রোজেন অ্যাটম গুলো ডিফিউজ করে যাচ্ছে, ডিফিউজ করে যে ভয়েডে ঢুকে যাবে। ভয়েডে ঢুকে যে তাহলে কি হচ্ছে, এখানে যে ঘটনাটা ঘটছিল এটাও তো একটা ভয়েড, মানে কি সেখানে খালি একটা জায়গা, খালি একটা জায়গা, সেখানে কি হচ্ছিল, দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে কি হচ্ছিল, হাইড্রোজেন মলিকুল হচ্ছিল। ঠিক এই ভয়েডের ভিতরে হাইড্রোজেন দুটো অ্যাটম মিলে হাইড্রোজেন মলিকুল, হাইড্রোজেন মলিকুল। কিন্তু বাইরের সাইডে যেমন হাইড্রোজেন মলিকুল গ্যাস হয়ে বাইরে দিয়ে চলে যেতে পারছিল, যেহেতু এটা ক্লোজড একটা ভয়েড, এই হাইড্রোজেন মলিকুলটা আর বেরিয়ে যেতে পারবে না। বেরিয়ে যেতে না পারলে কি এখানে ইন্টারাপ্ট হয়ে যাবে, এবং মেটালের ভিতর দিয়ে হাইড্রোজেন মলিকুল পাস করতে পারে না। হাইড্রোজেন অ্যাটম পাস করতে পারে, কিন্তু হাইড্রোজেন মলিকুল পাস করতে পারে। So once the hydrogen molecule is produced inside the void, it cannot pass. It cannot pass. It কি হবে, এটা ভিতরে থেকে একটা প্রেসার তৈরি হবে, এবং এটা চলমান প্রক্রিয়া। সো একটা হাইড্রোজেন মলিকুল হবে না, আসতেই আছে হাজার হাজার হাইড্রোজেন মলিকুল অ্যাটম আসতেই আছে। এই দিক থেকে হাজার হাজার আসবে, এই দিক থেকে হাজার হাজার আসবে, এই দিক দিয়ে যেগুলো আসবে সেগুলো বাইরে দিয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু এই বরাবর যেগুলো আসবে সেগুলো সব এই ভয়েডের ভিতরে এন্ট্রাপ্ট হয়ে যাবে। তার মানে এন্ট্রাপ্ট হয়ে যাওয়া মানে গ্যাস এন্ট্রাপ্ট হয়ে যাচ্ছে, গ্যাসের একটা প্রেসার তৈরি হচ্ছে, এবং প্রেসার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সো গ্যাসের প্রেসার তৈরি হচ্ছে, প্রেসার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে তখন কি হবে, যেহেতু ভয়েডের নেচারটা এরকম, জিওমেট্রিটা এইরকম, প্রেসারটা এটা এইভাবে ক্র্যাক করবে না, এটা এইভাবে ক্র্যাক করে যাবে। তখন তার জায়গা দরকার, প্রেসার যেহেতু বেড়ে যাচ্ছে, সে এই ক্র্যাকটা সে এইভাবে যে এখান দিয়ে ক্র্যাক করে যাবে, এই বরাবর ক্র্যাক করে যাবে। আর এই চিত্র অনুযায়ী ক্র্যাক করবে এই বরাবর, ফেটে যাবে, এই বরাবর ফেটে যে গ্যাসটা রিলিজ হবে। তাহলে আমি ক্যাথোডিক প্রোটেকশন দিয়েছিলাম সেভ করার জন্য, করেশন হয়নি, কিন্তু মেকানিক্যাল ফেইলিয়ার হয়ে গেল, কারণ ভয়েডের ভিতরে হাইড্রোজেন মলিকুল চলে এসেছিল এবং তার প্রেসার আস্তে আস্তে বেড়ে গিয়েছিল। বেড়ে যাওয়ার কারণে সেই আর ওই বাড়তে 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 একসময় ওই মেটালের ইল্ড স্ট্রেংথের থেকে বেশি প্রেসার ভিতরে ডেভেলপ হয়ে গেছে। সো জিওমেট্রি অনুযায়ী এইভাবে সে ক্র্যাক হয়ে গেছে। এই যে রিয়েল, এটা হচ্ছে রিয়েল ছবি, এটা হচ্ছে স্কেমেটিক ছবি, উপরের দুটো, এটা হচ্ছে রিয়েল ছবি। সো গ্যাসটা এইভাবে বেরিয়ে গেছে, মনে হচ্ছে লেয়ার, একটা লেয়ার ফেটে গিয়ে এখান থেকে গ্যাসটা বেরিয়ে গেছে। আরেকটা ছবি আমরা দেখি, এই যে আরেকটা ছবি, ফেইলিয়ার হয়ে এখান থেকে বেরিয়ে গেছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম এখানে দুইটা কারণ। একটা কারণ আমরা বলতে পারি যে ভয়েড যদি না থাকতো, এখানে যদি ভয়েড যদি না থাকতো, এই ভয়েডটা যদি না থাকতো, তাহলে কি হতো, সব হাইড্রোজেন অ্যাটম গুলো এখান দিয়ে পাঁচ করে বাইরে যেয়ে কি হয়ে যেত, হাইড্রোজেন মলিকুলে গ্যাস হয়ে যেত। সো ভয়েড না থাকলে আর কিছু হতো। সো ভয়েড হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ কি, আরেকটা কারণ, ঠিক আছে ভয়েড থাকলো, আমি যদি ক্যাথোডিক প্রোটেকশন না দিতাম তাহলে ইলেকট্রন না আসতো, ইলেকট্রন না আসলে তাহলে এই হাইড্রোজেন মলিকুলটা হাইড্রোজেন অ্যাটম হতে পারতো না। সো আমি ক্যাথোডিক প্রোটেকশন না দিলে হতো, সেক্ষেত্রে ভয়েড থাকলে কোনো অসুবিধা ছিল না। সো ওই দুইটার যে কোনো একটা যদি অ্যাবসেন্ট থাকতো তাহলে এই ধরনের মেকানিক্যাল ড্যামেজ হতো না। কোন দুইটা, একটা হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন, এটাও যদি অ্যাবসেন্ট থাকতো তাহলে হতো না, অথবা যদি ভয়েডটা না থাকতো তাহলেও হতো। ভয়েড ছাড়া তো স্যার ডিফিউশনও কমে যাবে না স্যার? হ্যাঁ, মানে ভয়েড না থাকলে স্যার হাইড্রোজেনের যে ডিফিউশনটা হইতেছে ওটাও তো হবে না তাহলে? না, হবে না। অ্যাটম ডিফিউশন হবে এই সাইড দিয়ে হবে, ভয়েডের ভিতর দিয়ে হবে না, এই দিক দিয়ে বেরিয়ে যাবে। হাইড্রোজেন মলিকুল তো হবে, যেহেতু আমি ক্যাথোডিক প্রোটেকশন দিয়ে রেখেছি, হাইড্রোজেন এর ভিতরটা আসলো না, তার মানে এই জায়গাটা কিছু কোনো ভয়েড নেই। সো এখান দিয়ে যেভাবে বাইরে চলে গেছে এখান দিয়েও সেভাবে বাইরে চলে যাবে, এখান দিয়েও সেভাবে বাইরে চলে যাবে। সেক্ষেত্রে আমার কোনো মেকানিক্যাল ফেইলিয়ার হচ্ছে না, এখান দিয়েও বাইরে চলে যাবে, যেমন সাইড দিয়ে বাইরে চলে গেছে সেভাবে চলে যাবে। জি স্যার। আর ডিফিউশন হবে না যদি আমি এই ক্যাথোডিক প্রোটেকশন না দিই, তাহলে তো
হাইড্রোজেন আয়নই থেকে গেল, হাইড্রোজেন অ্যাটম হতে পারলো না ইলেকট্রন ছাড়া। তখন হাইড্রোজেন অ্যাটম তো এর ভিতর দিয়ে ডিফিউজ ছিল কি হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম হতে পারলো না। সো ক্যাথোডিক প্রোটেকশন না থাকলে হাইড্রোজেন অ্যাটম হবে না, অ্যাটম না হলে ডিফিউশন হতে পারবে না, সেক্ষেত্রে ভয়েডের ভিতরে কোনো অ্যাটম আসতেই পারবে না। আর ভয়েড না থাকলে অ্যাটম হবে, তো অ্যাটম মেটালের ভিতর দিয়ে স্মুথলি রান করে বাইরে চলে যাবে, গ্যাস বেরিয়ে যাবে। সো দুইটার কোনো একটা না থাকলেই হচ্ছিল। এখানে যেটা বলা হচ্ছে দেখো, ফিগার শোস ক্রস সেকশনাল ভিউ অফ ট্যাঙ্ক ওয়াল, যেটা আন্ডার ক্যাথোডিক প্রোটেকশন আছে। ট্যাঙ্ক কন্টেইনস অ্যাসিড ইলেকট্রোলাইট, ওটা ইলেকট্রোলাইট, অ্যাকুয়াস ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের ডেফিনিশনটা আমি দিয়েছি, যেহেতু অ্যাসিড ওটা, দ্যাট ইজ অ্যান ইলেকট্রোলাইট। এক্সটেরিয়রে মানে বাইরের সাইডটা অ্যাটমসফিয়ারের সঙ্গে এক্সপোজ আছে। তারপরে তাহলে কি বলা আছে, কিছু অ্যাটম, সাম অ্যাটম ডিফিউজ ইনটু মেটাল, কিছু অ্যাটম ভিতর দিয়ে মলিকুল হয়ে ভিতর দিয়ে গ্যাসে চলে যাবে, কিন্তু কিছু অ্যাটম মেটালের ভিতর দিয়ে ডিফিউজ হবে। এবং কি হবে, মাস ডিফিউজ অ্যাটমস কম্বাইন টু ফর্ম হাইড্রোজেন অন দ্য এক্সটেরিয়র সারফেস, বাইরে চলে যাবে। ঠিক আছে, কিন্তু ইন রিম ডিস্টিল, রিম এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে রিম ডিস্টিল, আর একটা হচ্ছে কিল ডিস্টিল। কিল ডিস্টিল, রিম ডিস্টিল মানে স্টিল কন্টেইনিং ভয়েডস, contains voids। আর কিল স্টিল মানে যে স্টিলের সমস্ত ভয়েড কে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। সো নো ভয়েডস, দিস ইজ কোয়ালিটি স্টিল, কোনো ভয়েড নাই। সো রিম ডিস্টিল যার মধ্যে ভয়েড আছে, সেই রিম ডিস্টিলের ভিতরে কি হবে, হাইড্রোজেন ডিফিউজ করতে করতে ভয়েডে ঢুকে পড়বে এবং সেখানে যে হাইড্রোজেন মলিকুল ফর্ম করবে, এইভাবে মলিকুল ফর্ম করবে। এই যে হাইড্রোজেন মলিকুল ভয়েডের ভিতরে ফর্ম করলো, সে ভন once the hydrogen molecule forms cannot diffuse, আর ডিফিউজ হতে পারবে না। সো ভয়েডের ভিতরে প্রেসার বেড়ে যাবে, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, উইদিন দ্য ভয়েড ইনক্রিজেস, এবং বাড়তে বাড়তে এটা কি হয়ে যাবে, হাইড্রোজেন মলিকুলের প্রেসারটা সেভারাল 100,000 অ্যাটমসফিয়ারের সমান, টু মাস প্রেসার। তখন কি হবে, ম্যাটেরিয়াল রাপচার অকার্স, ম্যাটেরিয়াল ওখান দিয়ে ফেল হয়ে যাবে। এবং এটা দেখা যায় কোথায়, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে দেখা যায়, স্টোরেজ ট্যাঙ্কে, রিফাইনারি প্রসেসে, এখানে ওই সমস্ত জায়গায় কি হয়, ট্যাঙ্কের ভিতরে তোমার অ্যাসিড বা এই ধরনের জিনিস রাখা হয়। সো এগুলো দেখা যায়। সো এটা হচ্ছে হাইড্রোজেন ব্লিস্টার। হাইড্রোজেন এমবেটেলমেন্ট, হাইড্রোজেন এমবেটেলমেন্ট ওই যে বলেছিলাম সেম অর সিমিলার, কেউ কেউ বলে হ্যাঁ কাছাকাছি। এক্সাক্ট মেকানিজম ইজ নট নোন, এক্সাক্ট মেকানিজম এটাও আমরা জানি না। তবে এটা শুরুটা হচ্ছে ব্লিস্টারিং এর মতো। ব্লিস্টারিং শুরুটা কি, ব্লিস্টারিং এর শুরুটা হচ্ছে 1 নম্বর রিঅ্যাকশনটা কি ছিল, প্রসেসটা কি ছিল, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন নিয়ে কি হলো হাইড্রোজেন। এই শুরুটাও তাই, ইনিশিয়াল কজ ইজ সেম অ্যাজ ব্লিস্টারিং, দ্যাট ইজ পেনিট্রেশন অফ হাইড্রোজেন। এবং 2 নম্বরটা কি ছিল, এখানে 2 নম্বরটা ছিল ডিফিউশন or penetration, একই কথা, of this hydrogen, এটা অ্যাটম মলিকুল হচ্ছে পরে। সো এখানে ইনিশিয়াল কজটা হচ্ছে এই হাইড্রোজেন। এই হাইড্রোজেন পরে কি, যে সমস্ত মেটাল বা যে সমস্ত অ্যালয় টিটেনিয়াম বা সিমিলার লাইক অন্য কোনো এলিমেন্ট থাকে, টিটেনিয়াম এলিমেন্টটা বলা হচ্ছে কি, এইটা টেন্ডেন্সি হচ্ছে সে টিটেনিয়াম হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন হয়ে টিটেনিয়াম হাইড্রাইড, এখানে এক্স দেয় এখানে ওয়াই দেয়, এটা কত আমার জানা নেই, এই কম্পাউন্ড তৈরি করে। এই কম্পাউন্ডটা হচ্ছে ব্রিটেল কম্পাউন্ড, BRITTL। দেখো নাম থেকে হাইড্রোজেন এমবেটেলমেন্ট মানে ব্রিটেল হয়ে যায়। সো কোন মেটাল বা অ্যালয়ের ভিতরে যদি টিটেনিয়াম বা সিমিলার লাইট থাকে, যাদের কাজ কি, যাদের নেচারটা হচ্ছে যখনই সে হাইড্রোজেন অ্যাটম পাবে, সে হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে তার অ্যাফিনিটি আছে, এই অ্যাফিনিটির কারণে এই কম্পাউন্ডটা তৈরি করে। এই কম্পাউন্ড হচ্ছে ব্রিটেল। তাহলে যেখানে এই কম্পাউন্ডটা তৈরি হলো, ওই জায়গায় ব্রিটেলনেসটা বেড়ে গেল, এমবেটেল হয়ে গেল।
ফলে একটু ধাক্কা লাগলে ওই জায়গা থেকে সে ফেল হয়ে যাবে, যেহেতু ব্রিটেল reacts to form brittle hydride compounds। এবং এই কনসেপ্টটা বলা হয় যে এই মেকানিজমটাকে বলা হয় একটা প্রপোজ মেকানিজম হচ্ছে বলা হয় স্লিপ ইন্টারফারেন্স। স্লিপ ইন্টারফারেন্সটা কি? স্লিপ ইন্টারফারেন্সটা হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটম ডিফিউজ হয়ে মেটালের ভিতরে ঢুকে যাওয়া এবং ঢুকে যে ওই হাইড্রোজেন অ্যাটমের সাথে অ্যাফিনিটি আছে, স্ট্রং অ্যাফিনিটি আছে, এরকম এলিমেন্ট যদি পায় সেই হাইড্রোজেন অ্যাটম সেই এলিমেন্টের সঙ্গে মিলে করেসপন্ডিং হাইড্রাইড তৈরি করে এবং ওই হাইড্রাইড ইজ ব্রিটেল, ফলে ওই জায়গাটা ব্রিটেল হয়ে যায়। তখন মেকানিক্যাল একটু ফোর্স দিলে সেখান থেকে ফেলিয়ার হয়ে যায়। এই মেকানিজমটাকে বলা হচ্ছে প্রপোজ মেকানিজমটাকে বলা স্লিপ ইন্টারফারেন্স। এটা আবার দেখা যায় কোন জায়গায় হয়, যেখানে টিটিএম থাকবে সেটা তো হবে, কিন্তু আরো শুধু টিটিএম না, এই জায়গাগুলোতে বেশি হয়। উইক পয়েন্ট ভয়েড বলা হয়নি, বলা হচ্ছে মাইক্রো ভয়েডস। কিল ডিস্টিলেও কিন্তু মাইক্রো ভয়েডস থাকে। একটু আমি কিল ডিস্টিলের ডেফিনিশন বলেছি নো ভয়েডস, নো ভয়েড। ভয়েড আর মাইক্রো ভয়েড মানে হচ্ছে অনেক পার্থক্য। মাইক্রো লেভেলে 1000 ভাগের 1 1000 না 10⁶ ভাগের 1 মিলি হচ্ছে 1000, মাইক্রো হচ্ছে 10⁶। সো ভয়েডের যে ডাইমেনশন তার 10⁶ ভাগের 1। ওটা কিল ডিস্টিলেও থাকে। এবং ডিসলোকেশন সাইট যেখানে আছে, ক্রিস্টালোগ্রাফিক ডিফেক্ট এবং মাইক্রোভয়েড যেখানে আছে, সেই জায়গাগুলোতে এই স্লিপ ইন্টারফেস মেকানিজমটা বেশি দেখা যায়। ইটস এন প্রপোজড মেকানিজম, নট সায়েন্টিফিক্যালি সাপোর্টেড মেকানিজম। প্রপোজ মেকানিজম করা হচ্ছে এবং বলা হচ্ছে এই যে মেকানিজমটা প্রপোজ করা হচ্ছে, এই মেকানিজম স্টিল ডাউট। এই মেকানিজমের পিছনে অনেক সন্দেহ রয়েছে। এমবিটেলমেন্ট সম্পর্কে আমরা এইটুকুই। এরপরে এমবিটেলমেন্ট আমরা কিভাবে রোধ করব, মিনিমাইজ করব, সেটা পরের স্লাইডে আসবে। এমবিটেলমেন্ট সম্পর্কে ডেফিনিশন হচ্ছে এতটুকু। এইবারে আমরা লাস্ট ক্লাসের ওই কথাটাতে ফেরত যাব। লাস্ট ক্লাসের এই কথাটা ছিল স্ট্রেস করেশন ক্র্যাকিং, আর একটা হচ্ছে হাইড্রোজেন এমবিটেলমেন্ট। হাইড্রোজেন এমবিটেলমেন্ট অবলিক হাইড্রোজেন ব্লিস্টার একই কথা। এই কম্পারিজনটা করতে যে এমবিটেলমেন্ট আবার ব্লিস্টারিংটাকে একইভাবে দেখতে হবে। পার্থক্যটা আবার বলি যে স্ট্রেস করেশন ক্র্যাকিং এ আমরা ক্যাথোডিক প্রোটেকশন যদি দেই, ক্যাথোডিক প্রোটেকশন দিলে তাহলে কি হবে? করেশন কি হয়ে যাবে? কমে যাবে, রাইট। আর হাইড্রোজেন ব্লিস্টারিং এ আর বা এমবিটেলমেন্ট, এই দুটোকে যদি একই কাতারে ফেলি, এখানে যদি আমরা ক্যাথোডিক প্রোটেকশন দেই, তাহলে কি হবে? করেশন বেড়ে যাবে। এই দুটো চেনা এবং দেখতে একই রকম। আমরা পরের স্লাইডে ছবি আসবে। এই দুটোর ডেফিনেশন কিভাবে আমরা চিনবো? যে আমরা দেখে চিনবো না, তখন আমরা যে কোনো একটা প্রোটেকশন দিব। ক্যাথোডিক প্রোটেকশন দেই বা অ্যানোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশনটাকে বলা হয় ক্যাথোডিক কারেন্ট সাপ্লাই দেওয়া, সেটাও বলা হয় ক্যাথোডিক কারেন্ট সাপ্লাই দেওয়া। আর অ্যানোডিক প্রোটেকশনটাকে বলা হয় অ্যানোডিক কারেন্ট সাপ্লাই। বইয়ের ভাষায় যেটা লিখেছে সেটা আমি এখানে দেখিয়েছি। বইয়ের ভাষাটা একটু কমপ্লিকেটেড, তুমি তোমার মতো ভাষায় এটা বললেও হবে। যে আমি এই দুটো দেখে চিনি না, আমি কি করলাম? ক্যাথোডিক প্রোটেকশন দিলাম, এটাতেও দিলাম, এটাতেও দিলাম। কোনটা কি আমি জানি না। এটাকে আমি এক্স হিসেবে জানি, এটাকে ওয়াই হিসেবে জানি। দুটো জিনিস আমার কাছে এসেছে, দেখতে একই রকম। তো এক্স আমি ক্যাথোডিক প্রোটেকশন দিলাম। ক্যাথোডিক প্রোটেকশন দিয়ে আমি যদি দেখি করেশন কমে যাচ্ছে, তাহলে আমি কি বুঝবো যে এটা এক্সটা কি? এসসিসি আর কি, মানে স্ট্রেস করেশন ক্র্যাকিং। আর এটাও আমি জানি না কি ওয়াই। এটা তো ক্যাথোডিক প্রোটেকশন দিয়ে আমি যদি দেখি করেশন বেড়ে যাচ্ছে, তাহলে আমি বলবো কি যে ওয়াইটা কি? হাইড্রোজেন ব্লিস্টারিং আর হাইড্রোজেন এমবিটেলমেন্ট। এইভাবে চেনার উপায়। বইয়ের ভাষায় এটা লিখেছে কি? আচ্ছা, এটা উল্টা করে যদি বলি, এইটার যদি অ্যানোডিক কারেন্ট সাপ্লাই দেই,
এবং অ্যানোডিক কারেন্ট সাপ্লাই দিলে কি হবে, যদি করেকশন বেড়ে যায় তাহলে আমরা কিভাবে কি বুঝবো, এটা স্ট্রেস করেকশন ক্র্যাকিং। স্ট্রেস করেকশন ক্র্যাকিং বইয়ের ভাষায় সেটা বলেছি। অ্যাপ্লাইড কারেন্ট মেক্স দ্য স্পেসিমেন মোর অ্যানোডিক, তখন অ্যানোডিক কারেন্ট যদি দেই এন্ড অ্যাক্সিলারেট ক্র্যাকিং, কারেকশন যদি বেড়ে যায় তখন আমরা বুঝবো এটা স্ট্রেস করেকশন ক্র্যাকিং। বইয়ের ভাষায় এইভাবে। আর মানে ওরা করেকশন বাড়ানোর টার্মে চলে গেছে, এখানেও করেকশন বাড়িয়েছে, এখানেও করেকশন বাড়িয়েছে। তো এইটা করেকশন বাড়বে কখন, যদি আমরা অ্যানোডিক কারেন্ট, আর এইটা করেকশন বাড়বে কখন, যদি আমরা ক্যাথোডিক কারেকশন কেটে দিই। তাহলে বলছে causes has cracking accentuated মানে কি হয়, accelerated বেড়ে যায় by current in the opposite direction মানে কি, আগে যেটা বলা হয়েছে তার উল্টাটা, তার মানে হচ্ছে কি ক্যাথোডিক ডিরেকশন, ক্যাথোডিক কারেন্ট। সো ক্যাথোডিক কারেন্ট দিলে যদি অ্যাক্সিলারেট হয়ে যায় কি করেকশন, তাহলে কি হবে, তাহলে আমরা বুঝবো অ্যাক্সিলারেট হাইড্রোজেন, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে হাইড্রোজেন এমবেটেলমেন্ট, হাইড্রোজেন ক্লাস্টার। তুমি বইয়ের ভাষায় লিখলেও চলবে, তোমার নিজের ভাষায় লিখলেও চলবে, সিম্পলি জিনিসটা বুঝতে হবে। আমি এক কথায় আবার একবার বলি যে ক্যাথোডিক প্রোটেকশন স্ট্রেস করেকশন ক্র্যাকিং এ দেওয়া যায়, দিলে করেকশন কমে যায়। সো ক্যাথোডিক প্রোটেকশন দিলে যদি করেকশন কমে যায় তাহলে আননোন ওই জিনিসটাকে আমরা বলবো স্ট্রেস করেকশন ক্র্যাকিং। আর হাইড্রোজেন এমবেটেলমেন্ট, হাইড্রোজেন ব্লিস্টারিং, এখানে ক্যাথোডিক প্রোটেকশন দিলে করেকশন বেড়ে যায়। সো ক্যাথোডিক প্রোটেকশন দিলে যদি করেকশন বেড়ে যায় তাহলে আমরা এটাকে বলবো হাইড্রোজেন এমবেটেলমেন্ট, হাইড্রোজেন ব্লিস্টারিং। এইভাবে এটা হচ্ছে চেনার উপায়। এটা আরো ক্লিয়ার হবে পরের ছবিটাতে। দেখো ওই যে দেখে চেনা যায় না, এই বাম দিকেরটা হচ্ছে স্ট্রেস করেকশন ক্র্যাকিং, স্ট্রেস করেকশন ক্র্যাকিং এই ছবিটা, আর ডান দিকেরটা হচ্ছে হাইড্রোজেন এমবেটেলমেন্ট লিখেছে, হাইড্রোজেন ব্লিস্টারিং ও আমরা বলতে পারি, দুটোকে এক করে দেখলে ব্লিস্টারিং। দেখো এখন আমরা একটু পার্থক্য বুঝতে পারছি, এই জায়গাটা দেখো, এই জায়গাটা কত শার্প আর এই জায়গাটা শার্প না। সো দিস ইজ দ্য কেমিক্যাল হিয়ার, ইলেকট্রোকেমিক্যাল ফিনোমেনা। ইলেকট্রোকেমিক্যাল ফিনোমেনা কি হয়, মেটাল কি হচ্ছে, মেটাল এই যে এই টুকরাটা সরে যাচ্ছে, হ্যাঁ এই যে এই টুকরাটা কি হচ্ছে, ইলেকট্রোকেমিক্যাল করেকশন হচ্ছে, সরে যে এম প্লাস যোগ ইলেকট্রন হচ্ছে। সো এম প্লাস ভিতরে ঢুকে গেছে, এখানে দ্বিযোজী বলে ডবল প্লাস ঢুকেছে। সো এইভাবে যাচ্ছে, সো সাইডে হচ্ছে নিচে হচ্ছে, সাইডে কম হচ্ছে নিচে বেশি হচ্ছে, সেই জায়গাটা শার্প হয়। আর এটা তো মেকানিক্যাল ফিনোমেনা, হ্যাঁ ওই যে ইন্টারাপ্ট হয়ে গেল, এটা কোনো ইলেকট্রোকেমিক্যাল ফিনোমেনা না। ফলে কি হচ্ছে, এর ভিতরে গ্যাসের প্রেসার বেড়ে যাচ্ছে, এই যে গ্যাসের হাইড্রোজেন অ্যাটম গ্যাসের প্রেসার বেড়ে গেলে কি হবে, গ্যাস এইভাবে চাপ দিবে জিওমেট্রির কারণে, ফলে সে এই দিক দিয়ে মেকানিক্যাল ক্র্যাকিং ডেভেলপ হবে, শার্প। সো এটা শার্প। সো এটা অনেক হাই, দুটো অনেক হাই ম্যাগনিফিকেশন করা হয়েছে, করার কারণে আমরা চোখে একটু পার্থক্য বুঝতে পারছি, যে জিওমেট্রিটা তো দুটো একরকম না, কিন্তু আমরা এটা লো ম্যাগনিফিকেশনে অথবা খালি চোখে এটা বুঝতে পারি, এই পার্থক্যটা বুঝতে পারি, দুটোকে দেখতে একই রকম। দুটোকে বোঝার উপায় কি, নিচের চিত্রটা, নিচের চিত্রটাকে করা হয়েছে কি, এটা হচ্ছে 0 পয়েন্ট, এক্সিসের 0। সো এই এক্সিসের 0 পয়েন্টে ডান সাইডটা দেখানো হয়েছে ক্যাথোডিক কারেন্ট। ক্যাথোডিক কারেন্ট দিলে কি হয়, রিডাকশন রিঅ্যাকশন হয়। রিডাকশন রিঅ্যাকশন কি, দেখো হাইড্রোজেন অ্যাটম যোগ ইলেকট্রন অ্যাবজর্পশন সমান হাইড্রোজেন মলিকুল। সো দিস ইজ এ রিডাকশন রিঅ্যাকশন। সো এদিকে এখানে 0 থেকে যত ডান দিকে যাচ্ছি আমি, সো ক্যাথোডিক কারেন্টের মানটা তত বেশি, সো স্ট্রং ক্যাথোডিক প্রোটেকশন। আবার এখানে 0 থেকে বাম দিকে যত যাচ্ছি অ্যানোডিক কারেন্ট যাচ্ছে, সো অ্যানোডিক প্রোটেকশন। অ্যানোডিক প্রোটেকশন মানে হচ্ছে অ্যানোডিক কারেন্ট অ্যাপ্লাইড। অ্যানোডিক কিভাবে বুঝছি, দেখো অ্যানোডিক রিঅ্যাকশন দেখানো হচ্ছে, এম ভেঙে যে এম প্লাস আর ইলেকট্রন। সো এখানে অ্যানোডিক কারেন্ট 0, যত বাম দিকে যাওয়া হচ্ছে অ্যানোডিক প্রোটেকশন তত স্ট্রঙ্গার, সো অ্যানোডিক কারেন্ট তত বেশি। এখন আমি ডান দিকে দেখিয়েছি কি, ডান দিকে দেখিয়েছি হাইড্রোজেন এমবেটেলমেন্ট। হ্যাঁ হাইড্রোজেন এমবেটেলমেন্টে আমরা কি জানি, এই যে হাইড্রোজেন এমবেটেলমেন্ট, রিজিয়ন অফ হাইড্রোজেন, আমরা জানি যে ক্যাথোডিক যদি প্রোটেকশন দেই তাহলে কি হবে, খারাপ হবে। আর তো দেখো যখন আমি 0 কোনো ক্যাথোডিক প্রোটেকশন দেইনি, এই জিনিসটা ফেইলিওর হতে টাইম কোথায়, এই যে এটা এরকম উপরের দিকে চলে গেছে, সো টাইম অফ ক্র্যাকিং। সো ফেইলিওর হতে টাইম, এটা আস্তে আস্তে অ্যাসিম্পটোটের দিকে চলে গেছে, অনেক লম্বা সময়। আমি যদি অল্প পরিমাণ ক্যাথোডিক দেই তাহলে কি হবে, টাইম অফ ক্র্যাকিং এই জায়গায়, সো এতটা আমি টাইম পাবো। সো টাইম হচ্ছে এক্স অ্যাক্সিস,
ওয়াই এক্সিস হচ্ছে টাইম। এবার দেখো আমি ক্যাথোডিক প্রোটেকশনের মান বাড়িয়ে দিচ্ছি, মান বাড়িয়ে দিয়ে খুব এক্সট্রিম কেজে চলে আসলাম, এই লেভেলে আমি ক্যাথোডিক প্রোটেকশন দিলাম, এই তাহলে আমার টাইম অফ ক্র্যাকিংটা কমে যাচ্ছে ধাই ধাই করে, এতটুকু এই অল্প সময়ের ভিতরে আমার এটা ফেল হয়ে যাবে। সো হাইড্রোজেন এমবেটেলমেন্টে আমি ক্যাথোডিক প্রোটেকশন যত আমি স্ট্রং দেব তত টাইম অফ ক্র্যাকিংটা এর কমে যাচ্ছে, হাই ধাই। আবার এই স্ট্রেস করেশন কি রাখি আমি ক্যাথোডিক প্রোটেকশন দিলে আমার লাভ হয়, কিন্তু অ্যানোডিক প্রোটেকশন দিলে তাহলে কি হবে, ক্ষতি হবে। মানে আমি করেশনটাকে এনহান্স করছি, সো কি হচ্ছে আমি অ্যানোডিক প্রোটেকশন যত দিচ্ছি, যখন কম দেই তখন দেখো তার লাইফটা অনেক বেশি, কিন্তু যত আমি অ্যানোডিক প্রোটেকশন স্ট্রঙ্গার করবো দেখো কমে যাচ্ছে। এবং স্ট্রং একটা অ্যানোডিক প্রোটেকশন আমি এতদূর দিলাম, তাহলে কি হচ্ছে তার এই অল্প টাইমে সে ফেল হচ্ছে। সো এই দুটোর ভিতরে পার্থক্যটা এই কাপ দিয়ে সুন্দরভাবে বোঝানো হচ্ছে। এখন হচ্ছে প্রিভেনশন আমরা কিভাবে করবো, আর সময় নেই, এখানে শেষ করে দিচ্ছি। প্রিভেনশনটুকু ভালো বাকি থাকলো। হাইড্রোজেন ব্লিস্টারিং কি আমরা বুঝেছি, হাইড্রোজেন ব্লিস্টারিং এর সাথে ব্লিস্টারিংটা বুঝেছি, এমবেটেলমেন্টটা বুঝেছি, এবং হাইড্রোজেন ব্লিস্টারিং আর এমবেটেলমেন্টকে যদি আমরা দুটো আলাদা না করি, এক ধরে নেই, তাহলে হাইড্রোজেন এমবেটেলমেন্ট ভার্সেস স্ট্রেস করেশন ক্র্যাকিং এর পার্থক্যটা বুঝেছি, এবং ক্যাথোডিক প্রোটেকশন অ্যানোডিক প্রোটেকশন কোনটা কিভাবে দিলে কি হয় সেটা বুঝেছি। এই পর্যন্তই আজকে। প্রিভেনশনটা বাকি থাকলো, ব্লিস্টারিং এর প্রিভেনশন আর এমবেটেলমেন্টের প্রিভেনশন। প্রিভেনশনের সময় আমরা আবার দুটোকে আলাদা করে দেব। স্যার আমাদের 12 উইকের ফার্স্টের দিকে একটা সিটি নেওয়া যাবে? কবে? স্যার এটা কি 10th উইক চলতেছে, হ্যাঁ সামনের উইকের পরের উইকের ওই উইকে। এত শীঘ্রই বলতে পারছি না, আরেকটু পড়িয়ে নিই তারপর। স্যার আপনি কি একদম শেষ উইকেও একটা সিটি নেবেন, মানে একদম শেষ, মানে আপনি তো একদম 4 ভাগ করে নিতেছেন একদম, ওই জন্য জিজ্ঞেস করতেছি। যদি ইউনিভার্সিটির কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে তাই নিব। জি স্যার। আর ইউনিভার্সিটি যদি রেস্ট্রিকশন করে দেয় শেষ উইকে নিব, তাহলে আগে নিতে হবে। না স্যার রেস্ট্রিকশন নাই কোনো থাকলে তাই নিব, কারণ আমি চেষ্টা করি যে সব সিলেবাসটা যাতে ক্লাস টেস্টের মাধ্যমে কভার হয়ে যায়। জি স্যার বুঝতে পারছি। Roll number 1. Yes, sir. 1, 2. Yes, sir. 3. Yes, sir. 4. Yes, sir. 5. Sujan Rana. 6. Yes, sir. 6. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. Yes, sir. 11. Yes, sir. 12. 13. Yes, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir.